বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ঢাকা 17 আসনের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ঢাকা 17 অঞ্চলের গুলশান, বনানী, নিকেতন, বারিধারা, বাড্ডা সহ ক্যান্টনমেন্ট সহ সম্মানিত উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। এখানে আমি যখন বক্তারা বক্তব্য রাখছিলেন, আমি বসে বসে শুনছিলাম এবং চিন্তা করছিলাম যে কোন কোন বিষয়গুলোকে আমি অ্যাড্রেস করব। প্রথমেই আমাদের ব্যারিস্টার সাদাত যেই পয়েন্টগুলো দিয়ে কথা বলেছে, সাদাতের পয়েন্টগুলো শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে সাদাত যেই বিষয়গুলো উল্লেখ করেছে, খুব সম্ভবত আমরা যদি চিন্তা করি মোটামুটি ভাবে এই সমস্যাগুলো সারা বাংলাদেশেরই সমস্যা। খুব ছোট করে দেখলে বোধহয় আমরা গুলশানে এনেও যদি দাঁড় করে দেখবো যে একই সমস্যা সব জায়গায়। যেমন লেকের কথা বলেছে সাদাত, আমি শিওর আপনারা জানেন, আমরা আমাদের বাসায় এই মুহূর্তে ট্যাপ খুললে যেই পানিটা আসছে, এই পানিটার অধিকাংশটা আসছে মেঘনা নদী থেকে, কিছুটা আসছে শীতলক্ষ্যা নদী থেকে, বুড়িগঙ্গা থেকে বিন্দুমাত্র আসছে না। কেন আসছে না? বুড়িগঙ্গার পানিটা, বুড়িগঙ্গা কিন্তু সবচেয়ে কাছের নদী আমাদের ঢাকা শহরের, কিন্তু আসছে না বিভিন্ন ভাবে। যেই গুলশান লেক যেভাবে নষ্ট হচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে এখানে আমরা যেটা শুনেছি সেই কারণ আছে। এছাড়াও বুড়িগঙ্গার আশেপাশে বিভিন্ন মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির যে গার্বেজ গুলো আছে বা ডিব্রিজ গুলো আছে বা ময়লাগুলো আছে, এগুলো সব গিয়ে পড়ে পড়ে বুড়িগঙ্গা নদীর পানিটা একদম পয়জন হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই প্রায় প্রত্যেকেই কম বেশি দেখেছেন বুড়িগঙ্গা নদী, পানিটা একদম কালো হয়ে গিয়েছে। এবং আমি একজন এই ব্যাপারে এক্সপার্টিস আছে, বেশ কিছুদিন আগে কথা বলছিলাম, তা আমি তখন ওনাকে বললাম, জিজ্ঞেস করলাম যে কিভাবে সমস্যাটার সমাধান করা যায়। পাশ দিয়ে গেলে খুব ভালো স্মেলও হয় না বুড়িগঙ্গা নদীর পানি থেকে। তো ভদ্রলোক তখন আমাকে বললেন যে অ্যাটলিস্ট টেকনোলজি আছে, কিন্তু অ্যাটলিস্ট 2 মিটার করে নদীর রিভার বেডের মাটি 2 মিটার করে সরিয়ে ফেলতে হবে। 2 মিটার মানে প্রায় 6 ফিট। ইট ইজ পসিবল, ভেরি কস্টলি, বাট ইট ইজ পসিবল। এটি করা সম্ভব। অর্থাৎ আমি এখানে মূল যেটা কথা বলতেছি যে পানিটা পলিউট হয়ে গেছে, এক নম্বর এটা। দ্বিতীয়ত, শীতলক্ষ্যা নদী থেকে মোটামুটি ভাবে ঢাকা শহরের অর্ধেকের মতন পানি আসছে। এই শীতলক্ষ্যা নদীর পানি অর্ধেকের মতন পানি নষ্ট, অর্ধেকের মতন আমরা ব্যবহার করতে পারছি। যেহেতু অর্ধেক ব্যবহার করতে পারছি, সেই জন্য এখন মেঘনা থেকে পানি টেনে নিয়ে আসা হচ্ছে। কিন্তু মেঘনার দুপাশে আপনারা যদি খেয়াল করে দেখেন, মেঘনা নদীর দুপাশেও বহুত মিল ইন্ডাস্ট্রি হচ্ছে এবং বাসা বাড়ির বিভিন্ন সুয়েজ লাইন যারা ওখানে বসবাস করছে গিয়ে নদীতে পড়ছে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি হয়তো বা 15 থেকে 20 বছর এর মধ্যে যদি আমরা এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস না করি, তাহলে 15 থেকে 20 বছর পরে ঢাকা শহরে মানুষ পানি খেতে বোধহয় পারবে না। ব্যবহার তো বাদই দিলাম, পানি খাওয়া মুশকিল হয়ে যাবে। ট্যাপের থেকে নিয়ে পানি খাওয়া, ফুটিয়ে বলেন যে পানি পাওয়া যাবে না হয়তো। ঢাকা শহরে প্রতিদিন অন এন এভারেজ প্রায় 3 কোটি লিটারের মতন পানির প্রয়োজন হয়। তাহলে চিন্তা করেন, পাশের নদীটা নষ্ট হয়ে গিয়েছে, পরের নদীটা মোটামুটি নষ্ট হচ্ছে, তারপরের নদীটা এখনো ঠিকঠাক আছে কিন্তু নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ট্রাফিক জ্যামের কথা বলেছেন। স্বাভাবিকভাবেই অনেক দিন পর দেশে এসেছি, কিন্তু দূর থেকে শুনেছিলাম অনেক কিছু, কিন্তু আসার পরে দেখলাম যে ভিন্ন কিছু। আপনারা এই দেশে ছিলেন, কি হয়েছে না হয়েছে আমি সেই তর্ক বিতর্ক গল্প যেতে চাই না। নর্মালি আমাদের দেশের রাজনীতিতে সাধারণত রাজনীতিবিদ, আমরা যারা রাজনীতি করি, দাঁড়ালে আমাদের যে অপোনেন্ট, সাধারণত তাদের সম্পর্কেই কথা হয়। সম্পর্কে তো কথা হয় না, তাদের বিরুদ্ধেই কথা বলা হয় সাধারণত। দিস ইজ দি রেগুলার প্র্যাকটিস বা নর্মাল প্র্যাকটিস। আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা বোধহয় অনেক দিন হয়েছে, 50 বছরের উপরে বোধহয় এই প্র্যাকটিসটা হয়ে গেছে। এখন যদি একটু প্র্যাকটিসটা বদলাই, এই প্র্যাকটিসটা বদলানোর অর্থ
এই যে আমি অন্তত পানি বা নদী নিয়ে যে কথা বললাম, আমরা আমার মনে হয় আস্তে আস্তে এই বিষয়গুলোতে যদি নিয়ে আমরা কথা বলি, এই সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে, পানির সমস্যার সমাধান। এই মুহূর্তে ঢাকা শহরে আমরা যদি এই জায়গায় গভীর একটা নলকূপ বসাই বা পানির জন্য আমরা ড্রিল করি এখানে, তাহলে দেখা যাবে আমার ধারণা এখানে অন্তত 600 ফিট, 500 থেকে 600 ফিট মিনিমাম আপনাকে ডেপথে যেতে হবে, না হলে পানি আপনি পাবেন না। অর্থাৎ আমরা সেটি সেচের জন্যই হোক গ্রাম অঞ্চলে, সেটি ঢাকা শহরে আমরা নিজেদের ব্যবহারের পানির জন্যই হোক না কেন, আমরা আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল এমন ভাবে আমরা ব্যবহার করছি যে পানির লেয়ার প্রতিদিন নিচে নেমে যাচ্ছে। বোধহয় এক মাসখানেক আগের ঘটনা হবে, ঢাকা শহরে কন্টিনিউ পরপর কয়েকদিন ভূমিকম্প হয়েছে। এখানে যারা আপনারা আজকে উপস্থিত আছেন মোটামুটি সবাই আপনারা বিষয়টি নিশ্চয়ই সেই কম্পনটা আপনারা অনুভব করেছেন যখন ভূমিকম্প হয়েছে, প্রায় প্রত্যেকে নিশ্চয়ই আপনারা। এই ভূমিকম্প হওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে যে নিচ থেকে পানিটা খালি হয়ে যাচ্ছে, ভ্যাকিউম হয়ে যাচ্ছে, কাজেই এটা আরো ভয়াবহ রূপ ধারণ করছে। এছাড়া আরেকটি সিরিয়াস প্রবলেম ইদানিং দেখা যায় না, বাট গ্রাম অঞ্চলের দিকে গেলে বা ঢাকা শহরের বাইরে গেলে, ঢাকা শহরে এই সমস্যাটা আছে, আর্সেনিকের একটি সমস্যা আছে। কাজেই এই যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, পানি নিয়ে যেহেতু কথা বলছি, লেকের পানি নিয়ে এসছে কথা, বা পানি নিয়ে যেহেতু কথা বলছি, এই জন্যই আমি একটু লম্বা করছি বিষয়টা। অর্থাৎ এই যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল, এটাকে যদি আমরা রিচার্জ করা আজকে থেকেও শুরু করি, অন্তত মিনিমাম নেক্সট 20 বছর লাগবে এটাকে মোটামুটি একটা সিচুয়েশনে আনতে আবার আগের মতন। এখন এটা আমরা কি করে করব? এখানে একজন বক্তা উল্লেখ করেছেন যে আমি যেদিন ঢাকা শহরে ফিরে এসেছি বাংলাদেশে, আমার এই প্রিয় বাংলাদেশে গত 25 তারিখে যখন ফিরে এসেছি, আমরা যেই মিটিংটাতে আমি বক্তব্য রেখেছিলাম, কেউ বলেন 300 ফিট, একটা নামকরণ করা হয়েছে খুব সম্ভবত 36শে জুলাই এভিনিউ হিসেবে নাম করা হয়েছে। সেই জায়গায় যে মঞ্চটিতে আমি বক্তব্য রেখেছিলাম, সেই বক্তব্যে আমি মার্টিন লুথার আজকে থেকে প্রায় 62 বছর আগে বলেছিল তার একটি অনুষ্ঠানে যে আই হ্যাভ এ ড্রিম, সেটারই ইকো করে আমি বলেছিলাম যে আই হ্যাভ এ প্ল্যান। জি, এই কথাটা আমি বলেছিলাম 17 বছর, প্রায় 18 বছরের কাছাকাছি সময় দেশ থেকে বাইরে থাকতে হয়েছে। আমি যেই দেশে ছিলাম, ইউকেতে আমি ছিলাম। আপনারা এখানে যারা উপস্থিত আছেন কম বেশি অনেকেই আপনারা গিয়েছেন ইউকেতে, এবং নিশ্চয়ই যখন আপনারা ইউকেতে গিয়েছেন, দেখেছেন রাস্তা দিয়ে যখন হেঁটেছেন, গাড়ি দিয়ে যখন গিয়েছেন, ট্রেনে করে যখন গিয়েছেন, এয়ারপোর্টে যখন নেমেছেন, আপনার নিজের অজান্তেই আপনার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশটা কেন আমরা এরকম করতে পারি না। এই কথাটা কিন্তু আপনাদের সবার মনে আছে। আপনি কথাটি আপনি মনে করেছেন, অথবা নিজের অজান্তেই আপনার কাছে মনে হচ্ছে ইস, বাংলাদেশটা যদি এরকম হতো। আমার মনে হয় আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তাহলে কিছুটা হলেও আমরা ডিফারেন্স তৈরি করতে পারবো। একটু আগে যেই কথাটা বলছিলাম, আমাদের নর্মাল রাজনীতির নর্মাল প্র্যাকটিস হচ্ছে একজন পলিটিশিয়ান দাঁড়ালেই অন্য দল কি করলো না করলো সেটা আপনার জনগণ দেখেইছে, সেটা আপনারা দেখেছেন, সারা দেশের জনগণ কম বেশি দেখেছে। সেজন্য আমি মনে করি একটু যদি চেঞ্জ হওয়া উচিত, একটু যদি চেঞ্জ করতে পারে। অর্থাৎ এই যে এতক্ষণ প্রায় কয়েক মিনিট আপনাদেরকে পানির বিষয় নিয়ে কথা বললাম, আমাদের পলিটিশিয়ানরা আমরা যদি পলিসিগুলো নিয়ে কথা বলি, ঠিক আছে, এই পানির যে সমস্যার কথা বললাম, নিশ্চয়ই আপনার এখন এই সমস্যাগুলো নিশ্চয়ই আপনাদের মনে হতে পারে যে আচ্ছা, তাহলে তারেক রহমান আপনার কাছে কি সমস্যার সমাধান আছে? পানি নিয়ে যখন আপনি এত বড় বড় কথা বলছেন, তো সমাধানটা কি আছে? জি, সম্মানিত উপস্থিতিবৃন্দ, সমাধান একটা আছে। এত বৃহৎ যখন এই সমস্যাটা, এটার সমাধানটাও কিন্তু স্লোলি হবে, হুট করে রাত পোহালেই যে সমাধানটা হয়ে যাবে, নট দ্যাট। আমরা যেটা করতে পারি, যেটা খুব সিম্পল জিনিস, এখানে অনেক মুরব্বী বসে আছেন, পেছনে অনেক মুরব্বী আছেন, আমার বয়সী মাঝ বয়সী যারা আছেন, আমরা জানি, আমাদের ইয়াং যারা আছেন তারা হয়তো ডকুমেন্টারিতে দেখেছেন। আমার বাবা যখন বেঁচে ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, ওনার একটি প্রজেক্ট ছিল যেটার জন্য উনি খুব ফেমাস, সেটা হচ্ছে খাল খনন কর্মসূচি। এন্ড ঢাকা শহরে আমরা যারা বসবাস করি, ঢাকা শহরে যখন যারা আমরা বসবাস করি, তারা হয়তো ব্যাপারটার গুরুত্ব আমরা অতটা বুঝি না, কিন্তু যারা গ্রামে বসবাস করেন, জেলা উপজেলা শহরে বসবাস করেন, তাদের কাছে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে আমার মনে হয় বিগত কয়েক বছরে 10-15 বছরে আমার ধারণা এখন ঢাকা শহরে আমরা যারা বসবাস করি, ঢাকা শহরের যারা অধিবাসী আমরা, তারাও বোধহয় খাল খননের প্রয়োজনীয়তাটা অনুভব করছি আমরা। কারণ ঢাকা শহরে আমরা বিভিন্ন খালগুলো ভরাট হয়ে যাবার ফলে কি সমস্যা হচ্ছে এটা আমরা ঢাকা শহরে প্রায় 3 কোটি মানুষ বাস করছি, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে এটার পেইনটা আমরা বুঝতে পারছি। কাজেই সম্মানিত উপস্থিতিবৃন্দ, আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ হচ্ছে যে আমরা আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। অবশ্যই এর মধ্যে এখানে আপনারা যারা আজকে উপস্থিত আছেন, আপনারা এই 17 ভোটার, আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি, এখানে বক্তারা কম বেশি সবাই বলে গিয়েছেন আমি একটি দলের থেকে এই অঞ্চলের প্রার্থী হয়েছি। আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে ডেফিনেটলি এখানে যেই খালগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আর খুব স্বাভাবিকভাবেই যেহেতু এই অঞ্চলে আছি, এই অঞ্চলে যদি মশা বেশি হয়, মশাটা একা আপনাকে কামড়াবে না, আমাকেও কামড়াবে। ডেঙ্গু হওয়ার পসিবিলিটি যদি আপনার থাকে, যেহেতু আমি আপনাদের সাথেই থাকবো, এই এলাকারই আমি অধিবাসী, এখন ডেঙ্গু আমার হওয়ারও পসিবিলিটি আছে। কাজে আমার যদি নিজেকেও রক্ষা করতে হয় তাহলে আপনাকেও আমার রক্ষা করতে হবে, আপনাকে রক্ষা করতে পারলেই আমি রক্ষা হব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার মনে হয় আরেকটি সমস্যা বোধহয় আছে। একটু আগে আমি বলেছি যে এখানে অনেকেই আপনারা আছেন যারা আপনারা ইউকেতে গিয়েছেন, লন্ডনে গিয়েছেন। আপনারা 25 তারিখে যখন আমরা নামলাম, স্বাভাবিকভাবেই প্রায় 17.5 বছর আগে যখন দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম, আমার কাছে 25 তারিখে নামার পরে মনে হলো আমি যতটুকু সবুজ দেখে গিয়েছিলাম, মনে হয় সবুজের পরিমাণ অনেক কমে গিয়েছে। ঢাকা শহরের সবুজের পরিমাণ আমার কাছে মনে হচ্ছে অনেক কমে গিয়েছে। যখন প্রথম দিন তো বুঝে উঠতে পারিনি, কারণ প্রথম দিন চারিদিকে এত মানুষ, আমি শুধু মানুষের ভিড় দেখেছি, আমি পরিষ্কার বাইরে কিছু দেখতে পারিনি। পরের দিন থেকে যখন বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছে যে চারিদিকে গ্রে খুব বেশি, চারিদিকে একটা ড্রাই ভাব। এবং এর ভেতরে যে সময় আমি আসতে পারছিলাম না, আসার সুযোগ হয়নি, প্রায় পত্রিকায় পড়তাম যে ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে পলিউটেড শহরগুলোর মধ্যে একটা শহর। পলিউটেড কয়েকটি 2-3টি শহরের মধ্যে ঢাকা শহর কম্পিটিশন করছে ফার্স্ট হবে কে পলিউশনের দিক দিয়ে। প্রায় বোধহয় কয়েকবার ঢাকা শহর ফার্স্ট হয়েছে পলিউশনের দিক দিয়ে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে একটি প্ল্যান আছে, এটি ঢাকা শহর তো অবশ্যই আছে, শুধু ঢাকা শহর না, ঢাকা শহর নিয়ে সমগ্র বাংলাদেশের নিয়ে একটি প্ল্যান আছে আমাদের প্ল্যান হচ্ছে আমরা 5 বছরে আমরা 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই, বছরে 4 থেকে 5 কোটি গাছ। আপনারা হয়তো বলতে পারেন তারেক রহমান আপনি বলে দিলেন, এতই সহজ নাকি 4 থেকে 5 কোটি গাছ রোপণ করা প্রতি বছর? এই প্রশ্নটা হওয়া স্বাভাবিক। আপনাদের কারো হয়তো জানা আছে, সবার জানা না থাকলেও আমাদের যে 465টির মতন উপজেলা আছে, 465টি উপজেলা, প্রত্যেকটি উপজেলায় এক একটি সরকারি নার্সারি আছে। এই সরকারি নার্সারিগুলোর বা গার্ডেন সেন্টার নার্সারি যেটাই আমরা বলি না কেন, এই নার্সারিগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি, অর্থাৎ চারা তৈরি করার ক্যাপাসিটি রাউন্ড অ্যাবাউট 25,000 অন অ্যান এভারেজ। আমরা যদি এটাকে প্ল্যান করে পুশ করি, এটা 40,000-এ নিয়ে যাওয়া যায়। আচ্ছা, এটা হলো 465টা। এর বাইরে আমি শুনেছি, আমি দেখিনি, আমি যতটুকু শুনেছি ইনফরমেশনের ভিত্তিতে, উত্তরা সহ আমাদের যে উত্তরা আছে, উত্তরায় বোধহয় অনেকগুলো প্রাইভেট নার্সারি আছে, গুলশান এলাকাতেও প্রাইভেট নার্সারি বেশ কিছু আছে। এভাবে সমগ্র বাংলাদেশে যত প্রাইভেট নার্সারি আছে এবং সরকারি আরো যেগুলো আছে সবগুলো মিলে প্রায় 100,000, 1 লাখের মতন সারা দেশের নার্সারি আছে। এবং এগুলাকে যদি আমরা পুশ করি, সবগুলাকে প্রায় 40 থেকে 50,000 বছরে চারা উৎপাদন করা সম্ভব। আমাদের একটি টিম, আমাদের দলের মধ্যে সবাই যে সেই টিমের সদস্য তা না, কেউ সেই সদস্য, বাট মোস্টলি সেই টিমের সদস্য এক্সপার্টসরা ছিলেন যারা এই বিষয়ে কাজ করেন। সেটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির
টিচাররা তার মধ্যে ছিলেন, সেটি দেশে বাংলাদেশি মানুষ, কিন্তু বাইরে এই বিষয়ে এনভায়রনমেন্টাল বিষয়ে এক্সপার্ট, এরকম মানুষ নিয়ে আমরা একটা টিম বানিয়েছিলাম প্রায় 2 বছর আগে, এবং সেই মানুষগুলো প্রায় 2 বছর ধরে কাজ করেছেন। টেকনাফে যেই গাছটি হবে সেই গাছটি তেঁতুলিয়াতেও হবে, কিন্তু অত ভালো হবে না, কারণ 500 মাইলের ডিস্টেন্সে ক্লাইমেট, সয়েল এর কিছু ডিফারেন্স আছে। হবে কাঁঠাল গাছ তেঁতুলিয়াতে হবে, কাঁঠাল গাছ টেকনাফে হবে, কিন্তু কিছুটা এদিক ওদিক হবে। ওই টিমটি কাজ করেছে, তারা কাজ করে মোটামুটি ভাবে তৈরি করেছে যে আমাদের উত্তরে কত, দক্ষিণে কত, পূর্বে কেমন, পশ্চিমে কেমন, কি কি ধরনের গাছ হতে পারে যেগুলো আমাদের এনভায়রনমেন্টকে হেল্প করবে, যেগুলা এয়ারটাকে রিফ্রেশ করবে। এবং এখন নিশ্চয়ই আপনাদের এখানে অনেকেই আছেন, আপনারা যারা জানেন, যাদের একটা ধারণা আছে যে এখন হিট সেন্সিং দিয়ে কিন্তু আপনি মোটামুটি ভাবে জায়গা বের করে ফেলতে পারবেন যে একটা জায়গায় কি পরিমাণ গাছ আছে। হিট সেন্সিং দিয়ে বের করে ফেলা সম্ভব, সেটা স্যাটেলাইটে, থ্রু স্যাটেলাইট সেটা বের করে ফেলা সম্ভব। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলো বের করেছি, যেই জায়গাগুলোতে আমরা ছোট 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 করে ফরেস্ট গড়ে তুলবো। কাজে কাজটা এতটুকু পর্যন্ত আমরা এগিয়ে রেখেছি। বিভিন্ন সরকারি জায়গা আছে যেই জায়গাগুলো অন্যভাবে অকুপাইড হয়ে আছে, সেই জায়গাগুলোকে খালি করে নিয়ে সেখানে কিভাবে ফরেস্টেশন করা যায়, কোন ধরনের গাছগুলো রোপণ করলে পরে সেই গাছগুলো এয়ারটাকে বেটার পিউরিফাই করবে। যেমন একটি নিম গাছ আছে, নিম গাছ সাধারণত নর্মাল গাছ যে পরিমাণ অক্সিজেন তৈরি করে, একটা নিম গাছ তার 3 ডবল বেশি অক্সিজেন তৈরি করে। এটা নিশ্চয়ই আপনাদের অনেকেরই জানা আছে। কাজে এইভাবে আমরা আমাদের আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে এটি আরেকটি প্ল্যান, কিভাবে আমরা এয়ারটাকে ফিল্টার করব বা আমাদের পরিবেশগুলোকে তৈরি করব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একটি কথা এসছে এখানে, সকালবেলায় কালকে আমি সিলেট চলে যাব, ইনশাল্লাহ পরশুদিন থেকে সিলেট থেকে আমরা আমাদের নির্বাচনী পরিচালনা কাজ অফিসিয়ালি শুরু করব। তো সিলেট যেতে হবে, আমি যাব কালকে বিকালে, আমি প্লেনে চলে যাব, আমি এবং আমার স্ত্রী ডক্টর জুবায়দা, আমরা প্লেনে যাব, কিন্তু গাড়ি যেগুলো আমরা ব্যবহার করবো গাড়িগুলো সকালবেলায় চলে যাবে। কেন আমি কথাটি বলছি আপনাদেরকে, কারণ কথাটি একটু আগে এখানে এসছে একজন বক্তার কথায়। তো যারা যাবেন তারা যখন কথা বলছিল আজকে না গতকালকে, তো আমি তখন সামনে ছিলাম যে যেই কয়টা 6-7টা গাড়ি যে যাবে, তো টাইমিংটা ঠিক হচ্ছে যে কখন যাবে। তা আমি জিজ্ঞেস করলাম যে অত সকালে যেতে হবে কেন, এত তো বেশি দূর না। বললো যে আমরা যদি অমুক টাইমের মধ্যে বের না হই ঢাকা শহর থেকে, তাহলে 2 ঘন্টার ট্রাফিক জ্যামে আমরা আটকে যাব। ঢাকা শহর থেকে বের হওয়াতে একটা যুদ্ধের মতন অবস্থা। আমি শুনে একটু ঘাবড়েই গেলাম প্রথমে। এটি একটু আপনাদের সামনে আমি সকলকে একটু হালকা করার জন্য এইভাবে কথাটি বললাম। বিষয়টি নিয়ে ধারণা আমার ছিল, তবে ধারণাটা এত ভয়াবহ হবে এতটা আমি এক্সপেক্ট করিনি আসার আগে পর্যন্ত। প্রায় বছরের মতন হবে, বছরখানেক আগে বুয়েটের একজন এক্সপার্ট আছেন, উনি ট্রাফিক বিষয় এক্সপার্ট, ওনার সাথে আমি আলাপ করছিলাম যে আচ্ছা ঢাকা শহরে ওনারা অলরেডি কাজ করেছেন কিছু কিছু জায়গায়, যে ঢাকা শহরে কিভাবে ট্রাফিকটাকে ইমপ্রুভ করা যাবে। আমরা অনেকগুলো আসার পরে তো আমি দেখেছি, এর আগে পত্রপত্রিকায় দেখেছি যে ফ্লাইওভার গুলো ঢাকা শহরে করা হয়েছে, ফ্লাইওভার দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করছে, কিন্তু ফ্লাইওভার দিয়ে ঢাকা শহরে 3 কোটি মানুষ থাকে। 3 কোটি মানুষের মধ্যে আমি এটি একটি পেপারে পড়েছিলাম, তাদের রিসার্চ আমি পড়েছিলাম যে এই 3 কোটি মানুষের মধ্যে খুব সম্ভব 17 থেকে 20% মানুষ শুধুমাত্র ফ্লাইওভার ইউজ করবে ঢাকা শহরে, আর বাকি সব মানুষ কিন্তু ফ্লাইওভারের বাইরে থাকছে। সো কি পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে, আপনি যেরকম পাবলিক রিসোর্স কি পরিমাণ স্পেন্ড করা হয়েছে, কিন্তু শুধুমাত্র ম্যাক্সিমাম 20% মানুষ এই ফ্লাইওভারের সুবিধা পাচ্ছে। আমি ভদ্রলোকের সাথে কথা বলেছিলাম যে সলিউশন কি হতে পারে, যেহেতু উনি এক্সপার্ট, সেই জন্য আমরা তো যদি এখানে আমরা বসি আমরা সব সলিউশন দিয়ে দিতে পারবো, কিন্তু সেই সলিউশন কিন্তু আসলে সলিউশন হবে না। আমাদেরকে যেই বিষয়ের এক্সপার্ট তার সাথে সেই বিষয়ে কথা বলতে হবে এবং তাদের কাছ থেকে মতামত নিয়ে কাজটি করতে হবে। তো উনি যেহেতু এই বিষয়ে এক্সপার্ট, ওনার সাথে আমি কথা বলেছিলাম, শামসুল হক সাহেব। এটি আমি, আপনারা যারা ইউরোপে গেছেন আপনারা দেখেছেন, ইউকেতে গিয়েছেন বা ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছেন, আপনারা দেখেছেন যে পাবলিক ট্রান্সপোর্টটাকে ডেভেলপ করার মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব ম্যাক্সিমাম ক্ষেত্রে। ব্রিটেনে আমি দেখেছি যে সেই দেশের এমপি বলেন, মন্ত্রী বলেন, তারা পাবলিক ট্রান্সপোর্টে কিন্তু ঘোরাফেরা করছে, সেটা বাসে হোক, সেটা ট্রেনে হোক, টিউবে হোক, তারা ঘোরাফেরা করছে।
আমরা নিশ্চয়ই পারবো, কেন পারবো না? ওরা যদি পেরে থাকে আমরাও পারবো। তবে বিষয়টা হচ্ছে এখানে যে কিভাবে পাবলিক ট্রান্সপোর্টটাকে ডেভেলপ করা যায়। সেটি মোনোরেল হতে পারে, মেট্রো রেল কস্টলি, মেট্রো রেল থেকে লেস কস্টলি হচ্ছে মোনোরেল, এবং ওটাকে ওনাদের বক্তব্য এক্সপার্টের হিসাবে ওনারা যে আমাকে যেটা প্রেজেন্ট করেছেন যে সেটা মনোরেলটাকে বসানো ইজি, আবার আপনি ওটাকে কন্টেনারের মতন আবার আরেক জায়গায় নিয়ে গিয়েও বসাতে পারবেন, এবং ওটার খরচও কম। খরচ কম হলে স্বাভাবিক ওটার ভাড়াও কম হবে, সাধারণ মানুষের চলাচলের জন্য ওটা সুবিধা হবে। কাজে মনোরেলগুলোকে আমরা ওনাদের এক্সপার্টদের বক্তব্য অনুযায়ী বনানীর ভিতর দিয়ে যে 11 নম্বর রোড, এটার ভিতর দিয়ে আমরা মনোরেল নিয়ে যেতে পারবো। মনোরেল নিয়ে আমরা মেট্রো রেলের যেখানে করা হয়েছে এটাকে তো আমরা ভেঙে ফেলতে পারবো না, কারণ এখানে অলরেডি জনগণের অর্থ খরচ হয়ে গেছে। কাজে মনোরেলটাকে নিয়ে আমরা কানেক্ট করতে পারবো মেট্রো রেল, যেখান থেকে ও আবার চলে যেতে পারবে বিভিন্ন জায়গায় একটা মানুষ। সো আবার মোহাম্মদপুরের ভেতর দিয়ে আমরা মনোরেল নিয়ে এসে ওখানে যে কানেক্টিভিটি আছে মেট্রো রেলের সেখানে আমরা কানেক্ট করতে পারবো। সো এইভাবে করে আমরা ট্রাফিকটাকে কমাতে পারবো। কারণ যতই আমরা শহরকে এক্সপ্যান্ড করি না কেন, শহর আমরা এক্সপ্যান্ড যত করব ট্রাফিক ততই বাড়তে থাকবে, গাড়ি ঘোড়া ততই বাড়তে থাকবে। কিন্তু আমরা যদি পাবলিক ট্রান্সপোর্টটাকে যদি আমরা অন্তত এরকম একটা স্টেজে আনতে পারি যেখানে এখানে যারা মঞ্চে বসে আছেন অথবা আমার সামনে যারা বসে আছেন, আমরা যদি কমফোর্ট ফিল করি যে হ্যাঁ পাবলিক ট্রান্সপোর্টে আমরা চলাচল করতে পারবো, সেক্ষেত্রে কিন্তু ট্রাফিক কনজেশন অনেক ক্ষেত্রেই কমে আসবে। পৃথিবীর অন্য দেশেও আমরা এটা দেখছি যে আমাদের সামনে যেহেতু ওরকম আছে, উদাহরণ হচ্ছে, কাজে আমাদের দেশে আমরা নিশ্চয়ই করতে পারবো সেটা। এটা 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 গেল ট্রাফিক জ্যামের কথা, যে ট্রাফিক জ্যামটি কথা বললেন। প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে আমি কয়েকটি আপনাদের সাথে আলাপ করলাম। আমাদের এখানে আপনারা যারা আজকে উপস্থিত আছেন, আপনাদের মধ্যে ব্যবসায়ী আছেন, আপনাদের মধ্যে নিশ্চয়ই লয়ার আছেন, আপনাদের মধ্যে নিশ্চয়ই ফিজিশিয়ান আছেন, আপনাদের মধ্যে বিভিন্ন প্রফেশনের মানুষ আছেন, টিচার আছেন। আমরা যদি একটা জিনিস খেয়াল করে দেখি, এবং এখানে এই মুহূর্তে যদি আমরা খেয়াল করে দেখি বাংলাদেশের পপুলেশনের ডায়নামিকটা যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের প্রায় 40 মিলিয়ন, মানে 4-4.5 কোটির মতন হচ্ছে ইয়াং মানুষ। আমাদের ইয়াং মানুষ, আমাদের সমাজে অনেকগুলো সমস্যা আস্তে আস্তে তৈরি হচ্ছে, সেটা ড্রাগ রিলেটেড হোক, বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে, এবং স্বাভাবিকভাবে এই সমস্যাগুলোর ভিতরে আমাদের ইয়াং জেনারেশন যারা মেম্বার তারা এটার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে কেন তারা হচ্ছে, কি কারণে তারা হচ্ছে? অনেকগুলো কারণ থাকতে পারে, আমরা হয়তো সব কারণ আলোচনা করলে মেইন বেসিক কয়েকটি কারণ যদি আমরা আলোচনা করি। ইয়াং জেনারেশনের মেম্বার যারা এরকম ভাবে ডিরেলড হয়ে যাচ্ছে বা বিভিন্ন কিছুতে ইনভলভ হয়ে যাচ্ছে, একটি কারণ হচ্ছে যে স্বাভাবিক বয়স যখন কম থাকে, ইয়াং থাকে, তার যে এনার্জিটা থাকে, তার যেই শারীরিক এবং মানসিক যে এনার্জিটা থাকে, এটা তো কোথাও তাকে বার্ন করতে হবে। আপনি যখন তাকে সেই স্কোপটা না দিবেন, তখন তো সেটা সে স্বাভাবিকভাবে এমন কোন এক জায়গায় সে বার্ন করবে যেটা তার জন্য বা সমাজের জন্য বা পরিবারের জন্য ভালো না। আমরা আমাদের এডুকেশন, আমরা ইনশাল্লাহ গভর্নমেন্ট ফর্ম করতে সক্ষম হলে আমাদের এডুকেশন, স্পোর্টস, কালচার এবং সায়েন্স, এই কয়েকটাকে নিয়ে আমরা একটা কম্বাইন্ড একটা কাজ করতে চাইছি। অর্থাৎ যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে আমরা স্পোর্টসটাকে প্রফেশনালিজমের মধ্যে নিয়ে আসতে চাইছি। আমাদের যেমন ডাক্তার তৈরি হবে, আমাদের ছেলেমেয়েদের থেকে যেরকম ডাক্তার তৈরি হবে, আমাদের ছেলেমেয়েদের থেকে ইঞ্জিনিয়ার তৈরি হবে, আর্কিটেক্ট তৈরি হবে, লয়ার্স তৈরি হবে, ঠিক আমাদের ছেলেমেয়েদের মধ্যে থেকে প্রফেশনাল ফুটবলার হতে পারে, প্রফেশনাল ক্রিকেটার হতে পারে, প্রফেশনাল বাস্কেটবল প্লেয়ার হতে পারে। কেন হতে পারবে না? অন্য দেশের বাচ্চারা হতে পারলে কেন আমাদের দেশের বাচ্চারা হতে পারবে না? আমাদের দেশের বাচ্চাদের মধ্যে ভালো আর্টিস্ট তৈরি হতে পারে। আমরা যেটা করতে চাইছি, এডুকেশন সিস্টেমটাকে আমরা একটু রিঅর্গানাইজ করতে চাইছি। কেমন সেটা সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরি। সেটা হচ্ছে যে মূল যে এডুকেশনটা আমাদের থাকবে, সেই এডুকেশনটার মধ্যে আমরা স্কুলে গেলে সেটা প্রাইমারি থেকে শুরু করে একদম সেকেন্ডারি ক্লাস 12 পর্যন্ত, আমরা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত যদি মোটামুটি একটা ধারণা নেই আমরা যে স্কুলগুলোতে কি কি সাবজেক্ট থাকে, বাংলা থাকে, ইংরেজি থাকে, ভূগোল থাকে, অঙ্ক থাকে, বিজ্ঞান থাকে, পলিটিক্যাল সায়েন্স থাকে, বা ক্লাস ভেদে বিভিন্নভাবে আস্তে আস্তে সাবজেক্ট বাড়তে থাকে বা কমতে থাকে। আমরা যেটা চিন্তা ভাবনা করছি যে আমরা বাচ্চাদেরকে, বাংলা তো আছে, বাংলার পাশে আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজটার উপর একটু জোর দিতে চাচ্ছি।
আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর একটু জোর দিতে যাচ্ছি, যাতে আমাদের বাচ্চাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখন শুধু সাধারণত যেসব ফ্যামিলির বাচ্চারা প্রাইভেট স্কুলে যাচ্ছে হয়তো তাদের ইংলিশটা মোটামুটি ভাবে ভালো আছে, কিন্তু আমরা চাচ্ছি ওভারঅল আমাদের পাবলিক স্কুল যেগুলো আছে সেগুলোতে আমাদের বাচ্চারা যাতে ইংরেজি ভালো বলতে পারে। এবং সেকেন্ডারি লেভেলে যাবার পরে আমরা একটা থার্ড ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, বাংলা, ইংরেজি এবং থার্ড একটা ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ বাচ্চাদের উপরে প্রেশার বেশি হয়ে যাচ্ছে, না বাচ্চাদের উপরে প্রেশার হবে না, আমরা অন্য সাবজেক্টগুলোকে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। যেমন ধরেন ভূগোল যদি থাকে, জিওগ্রাফি এই সাবজেক্টটা যদি থাকে, এটাতে যদি 100 মার্ক থাকে, আমরা 100টাকে 70 করে নিয়ে আসতে চাচ্ছি 17-এর, ওই পরীক্ষাটা 70-এর মধ্যে হবে, 30 মার্কটা নিয়ে আসবো আমরা। ধরেন আমরা যদি গভর্নমেন্ট থেকে যদি সিলেবাস এরকম করা হয় যে ওখানে ফ্রেঞ্চ থাকবে, ওখানে জার্মান থাকবে, ওখানে ম্যান্ডারিন থাকবে, ওখানে আরবিক থাকবে, ওখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ থাকবে, এরকম 5-6টা যদি ল্যাঙ্গুয়েজ থাকে, বাচ্চা তার নিজের মতন চুজ করে নেবে কোন ল্যাঙ্গুয়েজটা সে পড়বে, কিন্তু ওই ল্যাঙ্গুয়েজটা তাকে পাস করতে হবে। ওই সাবজেক্টটা কম্পালসারি হবে, ম্যান্ডেটরি হবে সাবজেক্টটা, কাজে ওখানে ওকে পাস করতে হবে। সো ও একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শিখলো। তারপরে আমরা যেটা করতে যাচ্ছি যে গেল জিওগ্রাফি, হিস্ট্রি থেকে যদি হিস্ট্রি থাকে বা অন্য সাবজেক্ট থেকে, ওখান থেকে আমরা 30 মার্ক হয়তো বের করে নিয়ে আসতে চাই বা 40 মার্ক বের করে নিয়ে আসতে চাই। নিয়ে এসে যেটা আমরা করতে চাই যে আমরা স্পোর্টসে নিয়ে যেতে চাই। প্রত্যেকটা বাচ্চাই কোনো না কোনো একটা খেলা পছন্দ করে। সাধারণত আমাদের দেশের মানুষের যে ফিজিক্যাল স্ট্রেংথ সবকিছু বিবেচনা করে আমরা কতগুলো স্পোর্টসকে আমরা ডিসাইড করেছি যে এই স্পোর্টসগুলা। এখন স্বাভাবিকভাবেই আমাদের বাচ্চাদেরকে যদি বাংলাদেশের মানুষকে যদি ম্যারাথন দেন আপনি, অলিম্পিকে যে ম্যারাথন হয়, পারবে না, জেনেটিক কারণেই আমাদের পক্ষে সম্ভব নয় সেটা। আমাদের প্র্যাগমেটিক রিজন থাকতে হবে, জেনেটিক কারণে আমাদের মানুষের ওই স্ট্যামিনাটা নেই, পারবে না। তাহলে যেটাতে পারবে আমরা সেরকম কতগুলো স্পোর্টস অর্থাৎ ইন্টারন্যাশনালি যেগুলোতে কম্পিট করতে পারবে, আমরা অনেকগুলো বিষয়ে হাত দেবো না, কয়েকটি বিষয়ে হাত দেবো যেখানে আমরা সাকসেসফুল হতে পারবো। এরকম কতগুলো স্পোর্টসকে আমরা বাছাই করে নেব, স্পোর্টসকে বাছাই করে নিয়ে সেগুলো আমরা বাচ্চাদেরকে দেবো এবং কম্পালসারি তাকে ওটা স্পোর্টসটা করতেই হবে। তাকে ওটা পরীক্ষার মতন হবে। সেটা বাস্কেটবল হতে পারে, ভলিবল হতে পারে, ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, ব্যাডমিন্টন হতে পারে, টেবিল টেনিস হতে পারে, চেস হতে পারে, যেটাই হোক, কিন্তু একটা স্পোর্টস তাকে করতে হবে। আচ্ছা, এই গেল একটা। এরপরে আমরা চাচ্ছি যে আমাদের বাচ্চাদেরকে আমরা আর্ট এবং কালচারে, দেখুন যে কোনো মানুষ শুধু যে একটা সার্টিফিকেটের জন্য পড়ালেখা করলো, খুব ভালো মার্ক পেলো, কিন্তু তার মধ্যে যদি আর্ট না থাকে, কালচার না থাকে, তাহলে আমি মনে করি যে পরিপূর্ণ মানুষ হচ্ছে না। কিন্তু একটা মানুষের ভিতরে আর্ট এবং কালচার থাকতে হবে, তার ভিতরে ওই নলেজটা থাকতে হবে। আমরা সেই জন্য আমার নিজের যেরকম ছোটবেলা থেকে সম্ভব হয়নি, এটা আমার নিজের দোষেই সম্ভব হয়নি। ইটস নট দ্যাট যে আমার প্যারেন্টস আমাকে দিতে পারেনি, নট দ্যাট, বাট এফোর্ড করতে পারেনি, নট দ্যাট, বাট বাংলাদেশে এরকম অনেক ফ্যামিলি আছে যাদের প্যারেন্টসরা, বাচ্চার হয়তো ইচ্ছা আছে গিটার বাজানো শিখবে, বাচ্চার হয়তো ইচ্ছা আছে গান গাইতে শিখবে, বাচ্চার হয়তো ইচ্ছা আছে বাঁশি বাজানো শিখতে চায়, কিন্তু প্যারেন্টস হয়তো এফোর্ড করতে পারছে না। আমরা এই ব্যবস্থাটা গভর্নমেন্ট বা স্টেট থেকে আমরা করতে চাই। আমরা এরকম কতগুলো মিউজিক থাকবে, আর্ট থাকবে, ছবি আঁকার ব্যবস্থা থাকবে, অর্থাৎ তাকে কোনো একটা করতে হবে। এবং এটাও হয়তো আরেকটা সাবজেক্ট থেকে মার্ক নিয়ে এসে এখানে আমরা দেবো। টোটাল মার্ক হয়তো 1000-এর মধ্যেই হবে, কিন্তু সাবজেক্ট ওয়াইজ থাকবে। অর্থাৎ আপনি দেখেন, এই বাচ্চাটা যখন ক্লাস 10 বা 12 পার হবে, তারপরে ক্লাস 10 বা 12 পার হবে, সে যদি বাংলাটা তো জানেই, তার নিজের ল্যাঙ্গুয়েজ, মাদার টাং সে জানবেই, ইংলিশটাও যদি জানে সে ভালো, এবং সাথে যদি একটা, সেটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ হোক, সেটা জার্মান ল্যাঙ্গুয়েজ হোক, এক থার্ড ল্যাঙ্গুয়েজ যদি জানে, সে যদি আপনার ভালো একটা মিউজিক্যাল ইকুইপমেন্ট, সেটা গিটার হোক, পিয়ানো হোক, সেটা ফ্লুইট হোক, যে কোনো একটা ইকুইপমেন্ট যদি বাজাতে পারে, সে যদি আপনার একটা স্পোর্টসে যদি ভালো হয়ে থাকে, এই কোয়ালিটিগুলো যদি থাকে, তাহলে সে শহরের বাচ্চাই হোক, সে গ্রামের বাচ্চাই হোক, সে যে কোনো লেভেলের বাচ্চা হোক না, সে যখন বাইরে যাবে বা দেশের ভিতরে কোনো জায়গায় যাবে, কোনো একটা জবের জন্য যাবে, নিশ্চয়ই তার কোয়ালিটিটা অনেক বেটার হবে, যে কোনো কম্পিটিশনে সে টিকবে, যার এতগুলো কোয়ালিটি আছে। এটা আমার সেন্স বলে, আমার মনে হয় আপনারা খুব একটা ডিসএগ্রি কেউ করবেন না। আমরা এইভাবে এডুকেশন সিস্টেমটাকে তৈরি করতে চাইছি, এইভাবে সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ আমরা করব। আপনারা সহযোগিতা করলে ডেফিনেটলি পারবো। এখন আমি যদি আপনাদের কাছে একটি মতামত চাই, আপনাদের কাছে, যে এতক্ষণ পর্যন্ত আমি আমার আই হ্যাভ এ প্ল্যানের যেই অংশগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা কি মনে করেন দিস ক্যান মেক এ ডিফারেন্স?
আমরা যদি এগুলো ইমপ্লিমেন্ট করতে পারি, দিস উইল মেক এন ডিফারেন্স। আপনারা কি মনে করেন এটা? থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি মনে করেন তাহলে আমাদের সুযোগ আসলে আমরা তখন উৎসাহ ভরে কাজগুলো করতে পারবো। এরপরে আরেকটি বড় সমস্যা, নিউ জেনারেশন নিয়ে যে বলছিলাম, আরেকটি বড় সমস্যা এর মধ্যে একটু অ্যাড করে নি। এর মধ্যে একটা বিষয় আছে, এই বিষয়টা যে শুধু বাংলাদেশে না আছে তা নয়, এটা আমি বাইরেও দেখেছি আছে, বাট এই বিষয়টা খুব জরুরি। আমরা এই মুহূর্তে যেই দেশগুলোকে খুব আমাদের সামনে এক্সাম্পল হিসেবে নিয়ে আসি, বেশ কয়েকটি দেশ, আমরা কোরিয়াকে আনি, আমরা তাইওয়ানকে আনি, আমরা ভিয়েতনামকে নিয়ে আসি বিভিন্নভাবে, যে ওরা গত 15 বছরে, গত 20 বছরে ওরা অনেক ডেভেলপ করেছে। খুব ইজিলি যখন আমরা বলি, আমরা এই দেশগুলোর কথা বলি যে বিভিন্নভাবে তারা খুব ফাস্ট র্যাপিড তারা ডেভেলপ করে গেছে। তারা ডেভেলপ করার একটি কারণ হচ্ছে, অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে যে তারা তাদের মানুষদেরকে ভোকেশনাল এবং টেকনোলজিক্যাল ইনস্টিটিউশনগুলোকে তারা সুন্দরভাবে গড়ে তুলেছে। ভোকেশনাল ইনস্টিটিউটগুলো তাদের দেশে যেটা আছে এবং টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন যেগুলো আছে সেখানে, এবং তারা তাদের মানুষদেরকে, তাদের ইয়াং জেনারেশনকে তারা উৎসাহিত করেছে, উৎসাহ দিয়েছে তারা যে যেন এইগুলোতে বাচ্চারা যায়। গতকালকে যেরকম আমার সাথে সুইডিশ অ্যাম্বাসেডর, সুইজারল্যান্ডের অ্যাম্বাসেডারের কথা হচ্ছিল, সে বলছিল যে আমরা তোমাদেরকে, যখন আমি এগুলো শেয়ার করছিলাম, বলে যে আমরা তোমাদেরকে এগুলাতে হেল্প করবো। তার আগে চাইনিজ অ্যাম্বাসেডারের সাথে করছিল, সে বলছিল এটা খুব ভালো তোমাদের চিন্তা ভাবনা, যদি তোমরা এই পলিসি নাও আমরা তোমাদেরকে হেল্প করবো, কারণ আমরা এইভাবে অ্যাডভান্স করেছি, আমরা এইভাবে আমাদের যেটা চিন্তা আছে, আমাদের যেটা চিন্তা আছে, যেমন অলরেডি ব্রিটিশ হাইকমিশনের সাথে এর মধ্যে কয়েকবার আমার কথা আছে, ব্রিটিশ হাইকমিশন যখন এই যে এডুকেশনের যে বিষয়গুলো বললাম, এটাতে অলরেডি তারা অসম্ভব ইন্টারেস্ট শো করেছে। যে ল্যাঙ্গুয়েজ কোর্স, জার্মান অ্যাম্বাসেডর বলেছে যে আমরা তোমাদেরকে শেখাবো, ফ্রেঞ্চরা বলেছে যে আমরা তোমাদেরকে হেল্প করবো যদি তোমার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করতে চাও। আমি বলছি ফাইন, ভেরি গুড। কাজে অলরেডি সহযোগিতার হাত আমরা পেয়েছি। আমরা যেটা মোটামুটি ভাবে চিন্তা ভাবনা করেছি যে আমরা সিলেবাসটাকে যখন রিঅর্গানাইজ করব, প্রাইমারি স্কুল থেকে একদম ক্লাস 12 পর্যন্ত, আমরা ক্লাস 8 পর্যন্ত, আমরা ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত আমরা থিওরিটিক্যাল জিনিসগুলো শেখাবো বাচ্চাদেরকে, বিভিন্ন ভোকেশনাল, সেটা ইলেকট্রিক্যাল হতে পারে, সেটা মেকানিক্যাল হতে পারে, বিভিন্ন ভোকেশনাল বিভিন্ন থিওরিটিক্যাল শেখাবো, এবং ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত আমরা প্র্যাকটিক্যাল নলেজ গুলো তাদেরকে, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শুরু হবে ক্লাস 9 থেকে। এভাবে জিনিসটা আমরা আস্তে আস্তে গড়ে তুলেছি। অর্থাৎ একটা বাচ্চা যখন আর্ট জানবে, মিউজিক পারবে, 3টা ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড অ্যান্ড থার্ড ল্যাঙ্গুয়েজ তার যখন থাকবে একটা, সাথে যদি তার ভোকেশনাল একটা ট্রেনিং থাকে, থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল, আমার তো মনে হয় সেই বাচ্চাটাকে পৃথিবীর কোনো দেশে কেউ আটকে রাখতে পারবে। এবার আমরা আসি ভোকেশনাল কথা আপনারা বলেছি। ভোকেশনাল এটা তো স্কুলে হচ্ছে, এর বাইরে আমাদের হিউজ ইয়াং জেনারেশন আছে। আমাদের প্রায় অ্যাবাউট 1 মিলিয়ন, 10 লাখের মতন মানুষ প্রতি বছর বিদেশে যাচ্ছে। এর মধ্যে প্রায় 700,000, প্রায় 7 লাখের মতন মানুষ, 6.5 থেকে 7 লাখের মতন মানুষ যারা যাচ্ছে বাইরে, এরা হচ্ছে প্রায় 7 লাখের মতনই আপনি বলতে পারেন মানুষ যাচ্ছে, এরা আনস্কিল্ড হিসেবে যাচ্ছে। ফলে এরা যে যাচ্ছে, এরা বেচারারা পরিশ্রম করছে, এই মানুষগুলো পরিশ্রম করছে, পরিশ্রম করে ডলার দেশে পাঠাচ্ছে, কিন্তু ভ্যালু অ্যাড হচ্ছে না, ভ্যালু অ্যাড হচ্ছে না। আমরা যদি একটু রিজনাল হিসেবে দেখি, দেখবেন যে মিডল ইস্টেই বেশি যাচ্ছে, এবং মিডল ইস্টে কোন এলাকার অধিকাংশ মানুষ যাচ্ছে, বাংলাদেশের কোন রিজনের মানুষ যাচ্ছে, চিটাগং বেল্টের মানুষ। আপনি যদি মক্কা যান, মদিনা যান, সাউদি আরবের বিভিন্ন জায়গায় যান, মিডল ইস্টে দেখবেন যে ম্যাক্সিমাম মানুষ চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলের মানুষ বেশি যাচ্ছে। আপনি যদি ইটালিতে যান, ইটালিতে আপনি দেখবেন যে অধিকাংশ বাংলাদেশের সাথে দেখালে, 10 জনের সাথে দেখালে দেখবেন 7 জন মানুষ কোন অঞ্চলের বলেন তো? ইয়াস, ফরিদপুর, শরীয়তপুর, এই অঞ্চলের মানুষ বেশি যাচ্ছে। আমরা যেটা আমাদের প্রাইমারি চিন্তা ভাবনার মধ্যে আছে, আমরা অলরেডি গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টটা আপনার কাজ করে এই ধরনের কাজ করে, মানে বিদেশে পাঠানো। কিন্তু ওই ডিপার্টমেন্টের একজনের সাথে আমি প্রায় কয়েক মাস আগে আলাপ করেছিলাম, তাদেরকে সেভাবে গভর্নমেন্ট থেকে এনকারেজ করা হয়নি, তাদের বিভিন্ন জিনিস আটকে আছে। যেমন আমাকে উদাহরণস্বরূপ বলছিল যে বেশ কিছুদিন আগে সাউথ কোরিয়া থেকে একটা টিম এসেছিল। সেই টিমটা এসে তারা খোঁজ করছে, তারা ওয়েল্ডার চাচ্ছে,
ওয়েল্ডার মানে ঝালাই করবে একটার সাথে একটা ঝালাই। আপনাদের মনে হতে পারে ব্যাপারটা তো খুব ইজি, কিন্তু তারা খুঁজে পায় নাই। এটা আপনার কাছে মনে হতে পারে যে তাহলে হয়তো সবারই মনে প্রশ্ন আসবে, এটা নিশ্চয়ই তারা ঠিকভাবে খোঁজে নেয়। নাহলে আমাদের রাস্তাঘাটে চলতেই দেখি কত ওয়েল্ডার, দোকানপাটে দেখছি যে এই যে ওয়েল্ডিং করছে, গাড়ির জিনিসপত্র ওয়েল্ডিং করছে। না, তারা খুঁজছিল আন্ডার ওয়াটার ওয়েল্ডার। পানির নিচে ওরা জাহাজ তৈরি করে, পানির নিচে ওয়েল্ডিং করবার কাজ, এবং একজনও খুঁজে পায় নাই। আপনাদের সকলকে আমি বলি তাদের স্যালারি কত ছিল জানেন? $3,000 US ডলার। 3,000 তারা যদি পেত। পরে তারা বলেছে যে ভাই আমরা নিজেরাই তৈরি করে নেব, তোমরা আমাদেরকে লোক দাও। তো এখন যেই ডিপার্টমেন্টেরটার কথা বলেছিলাম, আমি বললাম যে ভাই তোমরা কি আমাদেরকে একটা হেল্প করতে পারবা? বলে স্যার বলেন কি হেল্প। আমি বললাম যে আমাদের নর্মালি যে মানুষগুলো যে যাচ্ছে, এই মানুষ